আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। অবরুদ্ধ গাজা উপত্যকার স্থানীয় সময় তখন মঙ্গলবার রাত 2:20 ফিলিস্তিনিরা পরদিন পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই সময় বিশ্ব রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন নিয়ে এই সময় কার্যকর থাকা অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করে গাজা উপত্যকা জুড়ে ফিলিস্তিনিদের উপর আচমকা বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলার জন্য এই সময়টা বেছে নেওয়ার কারণ হলো সাধারণ ফিলিস্তিনিরা ছাড়াও হামাস ও অন্যান্য প্রতিরোধ সংগঠনের সদস্যরা সেহরি খাওয়ার জন্য বেরিয়ে আসবেন তাদের গোপন আশ্রয়স্থল থেকে। কাজেই তাদেরকে সর্বোচ্চ পরিমাণে হত্যা করার জন্য এই সময়টাকেই বেছে নিয়েছে ইসরায়েল। দ্য মিডল ইস্ট আইয়ে খ্যাতিমান সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডেভিড হার্স্টের লেখা নিবন্ধের আলোকে এ ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। যারা ধর্ম মানে না তারাও যুদ্ধের সময় তাদের প্রতিপক্ষের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কর্মসূচি চলাকালীন হামলা চালানো থেকে বিরত থাকে। এই নীতিবোধটুকু ধর্মহীন লোকেরা মেনে চলে, কিন্তু ইসরায়েলের সমস্ত নীতি নৈতিকতা ও নিজেদের ধর্মীয় অনুশাসনকে জলাঞ্জলি দিয়ে রোজার প্রস্তুতি নেওয়ার সময় গাজার ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে প্রায় ৩০০ নারী ও শিশুসহ ৫০০রও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এই গণহত্যায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র এবং এর নিন্দা না জানিয়ে ইসরায়েলের পশ্চিমা পৃষ্ঠপোষকরা বিশ্বের নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। মঙ্গলবার রাতে শতাধিক টার্গেটে চালানো হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৮৯ জন নারী ও ১৭৪ জন শিশু রয়েছে, এমনটাই জানিয়েছে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারি মিডিয়া অফিস। এই হামলাকে গত ১৫ মাসের যুদ্ধে ইসরায়েলের গণহত্যার সবচেয়ে ঘৃণিত একটি অংশ হিসেবে বিবেচনা করছেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১,১২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সারা বিশ্বের মুসলমানদের মতো গাজা উপত্যকার ফিলিস্তিনিরাও পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য সেহরি খাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিলেন। যদিও তাদের ঘরে প্রয়োজনীয় খাদ্য ছিল না গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধার কারণে, তারপরও তারা কেবল পানি পান করে হলেও রোজা রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। আর ঠিক সেই সময়ে কার্যকর থাকা অস্ত্রবিরতি চুক্তির সব নিয়মকানুন লঙ্ঘন করে তাদের উপর সর্বাত্মক হামলার অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নীতি নৈতিকতা বিসর্জন দেওয়ার বা মেনে না চলার নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপস্থিতিতে এই অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সবকিছুকে অগ্রাহ্য করে ট্রাম্প ও নেতানিয়াহু তাদের গোপন উদ্দেশ্য হাসিলের জন্য গাজায় আবারও যুদ্ধ শুরু করলেন। এর মাধ্যমে ট্রাম্প এটাই প্রমাণ করলেন যে তার দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে বন্য প্রকৃতির পশ্চিমা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। গাজায় মঙ্গলবার রাতের হামলা থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র যে কোনো চুক্তি, অস্ত্রবিরতি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করুক না কেন, তা একটি মুদ্রিত কাগজ ছাড়া এর আর কোনো ভ্যালু নেই। অথচ গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন শান্তিবাদী হিসেবে উপস্থাপন করে গাজা ও ইউক্রেন যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। নির্বাচিত হওয়ার পর গাজার যুদ্ধ বন্ধের উদ্যোগ নিলেও তার উদ্দেশ্য ছিল যুদ্ধ থামিয়ে দিয়ে গাজার ফিলিস্তিনিদেরকে সেখান থেকে বিতাড়িত করে নিজের ব্যবসায়িক স্বার্থ সাগর তীরের অত্যন্ত দামি ও লোভনীয় এই ছোট্ট ভূখণ্ডটিকে দখল করা। প্রাথমিকভাবে আরব দেশগুলোর বিরোধিতার মুখে ট্রাম্প ও নেতানিয়াহু থেমে গেলেও তাদের পরিকল্পনা এখনও একেবারে বাদ যায়নি। প্রথমে মিশর ও জর্ডানে গাজার ফিলিস্তিনিদের পাঠাতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তা সম্ভব না হয় আফ্রিকার ৩টি দেশের সঙ্গে যোগাযোগ করে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা সেখানেও ব্যর্থ হয়ে এখন সিরিয়াকে তারা টার্গেট করেছেন গাজার ফিলিস্তিনিদের সেদেশে পাঠানোর জন্য।
বিশ্বের সব ধরনের যুদ্ধ বন্ধ করার অঙ্গীকার করে ক্ষমতায় আসা ট্রাম্প এখন একই সাথে ইয়েমেনে, গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা চালানোর অনুমোদন দিয়েছেন নেতানিয়াহুকে। এখন ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন যে তার দাবিগুলো মেনে না নিলে উপসাগরীয় এই দেশটির উপর সবগুলো দোজখের আগুন একেবারে নেমে আসবে। হামাসের হাতে থাকা জিম্মিদের পরিবারকে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জিম্মিদের জীবিত ফিরিয়ে আনতে তিনি তার সব ক্ষমতা প্রয়োগ করবেন। ইসরায়েলকে গাজায় নির্বিচার হামলার অনুমোদন দিয়ে জিম্মিদের জীবিত ফিরে আসার সব সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছেন ট্রাম্প। এ ধরনের হামলার মধ্যে জিম্মিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হামাসের পক্ষে কিভাবে সম্ভব হবে সে বিবেচনা করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন ট্রাম্প। মঙ্গলবার রাতের হামলা চালানোর পেছনে নেতানিয়াহুর ব্যক্তিগত কারণও আছে। দুর্নীতি ও অর্থ আত্মসাতের কয়েকটি মামলায় বুধবারই ছিল নেতানিয়াহুর আদালতে হাজিরা দেওয়ার দিন। এটা বানচাল করতে মঙ্গলবার রাতকে বেছে নিয়েছেন নেতানিয়াহু, কারণ এসব মামলার রায়ের উপর নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বহুলাংশে। সেজন্য আদালতে হাজিরা দেয়া এড়াতেই তিনি গাজায় হামলায় এই সময়কে বেছে নেন, কারণ এই হামলার প্রতিশোধ নিতে হামাস পাল্টা হামলা চালানোর আশঙ্কা বেশি থাকায় সঙ্গত কারণেই নেতানিয়াহুর আদালতে যাওয়া সম্ভব হবে না। এই সুযোগটাকে তিনি কাজে লাগিয়েছেন। ইসরায়েলি সংবাদপত্র মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতের এই হামলার পরিকল্পনা ও প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া শুরু করেছেন নেতানিয়াহু। সেভাবেই তিনি সেনাবাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে নির্দেশ দিয়েছিলেন। এজন্যই তার সরকারের উগ্রপন্থী ইহুদিবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ কিছুদিন ধরে বলে আসছিলেন যে নেতানিয়াহু খুব শিগগিরই গাজায় আবারও যুদ্ধ শুরু করবেন। সেহরির সময়কে হামলার জন্য বেছে নেওয়ার কারণ হচ্ছে, এই সময় অন্য ফিলিস্তিনিদের মতো হামাস সদস্যরাও সেহরি খাওয়ার প্রস্তুতি নেবেন। ফলে এই সময় হামলা করে বেশি সংখ্যক হামাস সদস্যকে হত্যা করা সম্ভব হবে। সেহরির সময় হামাস সদস্যরা সম্ভাব্য কোন কোন এলাকায় জড়ো হতে পারেন সে ব্যাপারেও একটি আগাম ধারণা নিয়ে মঙ্গলবার রাতে ওই হামলা চালানো হয়। তবে হামলায় কতজন হামাস সদস্য নিহত হয়েছেন তা অবশ্য এখনও জানা যায়নি। রাতের হামলায় বেঁচে যাওয়া একজন তরুণী ফিলিস্তিনি মা হামলার পর দেখেন তার স্বামী ও সন্তান নিহত হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার সন্তান ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে। এখন আমার বুকের মধ্যে সন্তান হারানোর আগুন জ্বলছে। নেতানিয়াহু, তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তান হারিয়ে আমার বুকের মধ্যে যেমন আগুন জ্বলছে, তেমনি আল্লাহ যেন তোমার বুকেও যেন সন্তান হারানোর আগুন জ্বালিয়ে দেন। তিনি আরও বলেন, আরবরা আজ কোথায়? তারা কেবল আমাদেরকে চেয়ে চেয়ে দেখছে। গাজায় ইসরায়েলের নীতি নৈতিকতা বিবর্জিত এই হত্যাকাণ্ডের কোনো নিন্দা জানায়নি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপের দেশগুলো ও যুক্তরাজ্য। তারা ইউক্রেনকে বিভক্ত করে এর একটি অংশ রাশিয়ার হাতে তুলে দেয় ট্রাম্পের উদ্যোগের বিরোধিতা করছেন। কিন্তু গাজা থেকে ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করে এই ভূখণ্ডটি দখল করার মার্কিন ইসরায়েলি পরিকল্পনা নিয়ে তারা মুখে কুলু পেটে বসে আছে। গাজা নিয়ে তাদের কোনো বক্তব্যই নেই। ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির বেশ কয়েকজন মন্ত্রী, এমপি গাজা ইস্যুতে হস্তক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানালেও তিনি তাতে ভ্রুক্ষেপ করেননি। ইউরোপের নেতারাও ইউক্রেন নিয়েই ব্যস্ত। তারাও গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে কোনো কথা বলছেন না। এই অবস্থান তাদের গাজা ও ইউক্রেন ইস্যুতে তাদের দ্বৈত নীতি অনুসরণেরই বড় প্রমাণ বহন করে। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার ও বৈধতা হারিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।